আচ্ছা, তা আমি এটা দিয়ে দিই, শেয়ার দিয়ে দিই স্ক্রিনটা। আমাদের আজকে প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি থেকে শুরু করব। আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, এই সিলেবাসটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো। সিলেবাস অনুসারে ক্লাস হবে, হ্যাঁ, মানে ওই সিলেবাস অনুসারে টোটাল ক্লাসের মধ্যে শেষ করা হবে। তো সংখ্যা পদ্ধতিতে প্রথমে হচ্ছে আমাদের সংখ্যা বলতে আমরা কি বুঝি, মানে অঙ্কগুলো আগে শিখব। হুম আমরা ছোটবেলায় জেনে আসছি যে আমাদের টোটাল অঙ্ক আছে হচ্ছে 0 থেকে 9, এই 10টা। পাশাপাশি কিছু চিহ্ন ব্যবহার হয়, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, তাই না? তো সংখ্যা হচ্ছে কি, সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলে একটা সংখ্যা হতে পারে। যেমন ধরেন আপনি আমরা যদি সিঙ্গেল নাম্বারের কথা বলি, যেমন 2 একটা সংখ্যা, আবার যদি বলি 25 একটা সংখ্যা, মানে দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা হয়। আর তিনটা অঙ্ক নিয়ে হতে পারে এক বা একাধিক। হ্যাঁ, মানে 2 3 4 কি আছে, একটা সংখ্যা হতে হলে সর্বনিম্ন একটা এবং একাধিক অঙ্ক মিলে গঠিত হয়। তো এই সংখ্যার হচ্ছে স্বকীয় মান আছে। স্বকীয় মানটা বুঝতে হবে, এখান থেকে প্রশ্ন হয়, যেটাকে বলে ইন্ট্রিনসিক মানে ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে আপনার আহ, মানে ধরেন আমি যদি এখানে 35 একটা সংখ্যা লিখি, তাহলে এই 35 সংখ্যাটা আপনার পাঁচের মান কত, এই 5-এর মান কিন্তু সমান সমান 5, হ্যাঁ। আবার 3-এর মান কত, 3-এর মান সমান সমান কিন্তু 3। কিন্তু যদি এটা আমরা দশমিকে চিন্তা করি, তাহলে হচ্ছে এই 35-এ আমরা যদি স্থানীয় মানে যাই, স্থানীয় মান হিসাবে এই 5-এর মান কিন্তু 5, কিন্তু এই 3-এর মান কিন্তু হচ্ছে 3×30, ঠিক আছে। আমরা এইভাবে শিখছিলাম, এই দুইটা যোগ করে হয় 35, ঠিক আছে। তার মানে হচ্ছে স্বকীয় মানটা হচ্ছে আপনার যেটা মান সেটাই। আর স্থানীয় মান কোনটা, স্থান অনুসারে চেঞ্জ হয়। যেমন ধরেন এখানে যদি আমি 55 লিখি, তাহলে এই 5-এর মান কিন্তু 5, আর এই 5-এর মান কিন্তু হচ্ছে 50। হুম এই তো। তাহলে স্থানীয় মান আর স্বকীয় মানের বেসিক তফাৎ হচ্ছে এটা। তো স্থানীয় মান আপনার হচ্ছে, হ্যাঁ, যেমন এখানে 666 একটা সংখ্যা আছে দেখেন, এটাই বোঝালাম যে 6-এর স্থানীয় মান 6, এই 6-এরটা 60, আর এই 6-এরটা হচ্ছে 600। হুম আচ্ছা। তো কোনো যদি আপনার একটা অঙ্ককে আপনার পরিবর্তন করলে, এখান থেকে ওখানে নিলে স্বকীয় মান একই থাকবে, স্থানীয় মানের পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে রোমান সংখ্যা নিয়ে। আমাদের অল্প সামান্য কিছু জানতে হবে। রোমান সংখ্যার যে প্রতীকগুলো রয়েছে, এখান থেকে অল্প সামান্য কিছু জানলেই হয়। 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমরা তো আগে পড়ে আসছি, এক্স হলো, আর X1 X2 এইভাবে তো আমরা 20 এগুলো জানি। আর 50 হচ্ছে এল, 100-তে হচ্ছে সি, আর 500-তে ডি, আর 1000-এ হচ্ছে এম, আর 10,000-এ হচ্ছে এক্স বার। মানে এটা হচ্ছে এরকম, এই এক্স বারটা হচ্ছে আপনার এরকম। এর উপরে একটা বার চিহ্ন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আপনার রোমান সংখ্যা। এরপরে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গুণনীয়ক আর হচ্ছে গণিতক। এটা এক কথায় আমরা যেটা সহজ ভাষায় বলতে পারি, যেমন ধরেন আমরা যদি বলি একটা সংখ্যা হচ্ছে আপনার ধরলাম 12, ঠিক আছে। তো এই 12 সংখ্যাটাকে ভাগ করা যাবে কি কি দিয়ে, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, আর 12 দিয়ে, ঠিক আছে। এই যে এইগুলোকে বলা হবে হচ্ছে কি, তার হচ্ছে গুণনীয়ক। সোজা কথা, মানে এত বিস্তারিত আমাদের, মানে গুণনীয়ক কার গুণনীয়ক, এগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক, ঠিক আছে। 12-এর গুণনীয়ক। আর যদি আমরা বলি গুণিতক, তাহলে গুণিতক হবে কত, 12, 12 দোকানে 24, 3 12 36, 4 12 48, এরকম ভাবে এটা চলতে থাকবে। এইগুলোকে বলা হয় হচ্ছে 12-র কি, 12-র হচ্ছে গুণিতক। হ্যাঁ, এগুলো হচ্ছে গুণিতক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গুণনীয়ক আর গুণিতক আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা। তো একটা বিষয় খেয়াল করেন, যে গুণনীয়ক কিন্তু হচ্ছে আহ, মানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তো এটার গুণিতক হচ্ছে 6টা, কিন্তু এইটার মানে গুণনীয়ক হচ্ছে 6টা, কিন্তু গুণিতকের কি কোনো শেষ আছে?
এক দুই তিন এর 48, তিন চার, মানে 5 12 60, এভাবে চলতেই থাকবে, এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে। অর্থাৎ এটা হচ্ছে মানে শেষ নাই, অসংখ্য। মানে একটা সংখ্যার গুণিতক হবে হচ্ছে কি অসংখ্য, যেটার কোনো শেষ নাই। আর এটা হচ্ছে কি সসীম, মানে হচ্ছে কয়টা আমি গুনতে পারবো, কয়টা আছে সেটা আমি জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে খেয়াল করার বিষয় যে গুণনীয়ক শুরু হবে 1 থেকে, আর আপনার শেষ হবে ওই সংখ্যাটা দিয়ে শেষ হবে। যেমন 12-র গুণনীয়ক 12-তে গিয়ে শেষ হয়েছে, হ্যাঁ। শুরু হবে 1 থেকে, মাঝখানে যে কয়টা থাকে থাক। তাহলে গুণনীয়ক আর গুণিতক বুঝছেন তো? গুণনীয়ক আর গুণিতকে কারো কোনো কনফিউশন আছে? মানে খুবই সিম্পল একটা জিনিস। এটা নিয়ে প্রশ্ন হয়, যে মানে গুণনীয়ক গুণিতকের বিষয়গুলো, এবং গুণনীয়ক গুণিতক বের করার অনেক বিষয় থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরের চলে যাই পরের বিষয়ে। তা গুণনীয়ক গুণিতক আমি এখানে অত বিস্তারিত আপনার দেখাচ্ছি না। মানে আমি যেটা শিখালাম এটাতে যথেষ্ট, আর তেমন কিছু লাগবে না। আর একটা হচ্ছে আপনার আহ, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে এখানে একটা মানে আমাদের লিস্ট দেওয়া আছে। তো মৌলিক সংখ্যার যদি আমরা ডেফিনেশন পড়ি, মৌলিক সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তার মানে গুণনীয়ক হবে 2টা। যেমন ধরেন 7 একটা মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক কয়টা হবে? এর গুণনীয়ক হবে 1 আর 7, আর কোনোটা না। তো মৌলিক সংখ্যা হচ্ছে সেইটা যার গুণনীয়ক হচ্ছে 2টা মোট। হুম। আচ্ছা, যে কোনো মৌলিক সংখ্যা 2টাই গুণনীয়ক থাকে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের মৌলিক সংখ্যার এখানে দেখেন হচ্ছে যে উম, একটা মৌলিক সংখ্যার একটা লিস্ট আছে। সেই লিস্টটা হচ্ছে যে আমরা 1 থেকে 10, 2 3 5 7, 11 থেকে 20-এর ভিতরে আছে 11 13 17 19। আপনারা এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, এগুলো মুখস্থ করবেন, এবং এগুলো পরীক্ষায় লিখতে হয় যে মানে 11 থেকে 30-এর মধ্যে কয়টা আছে, কি কি, এগুলো আসে পরীক্ষায়, এক কথায় লিখতে হয়। তো এইগুলো হচ্ছে মুখস্থ বলতে আপনার দেখলেই হবে, এগুলো জটিল কোনো বিষয় না। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে একটা মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। এটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, হ্যাঁ। যে এই মৌলিক সংখ্যার ভিতরে একটা আছে জোড়, যেটা হচ্ছে 2। আর মৌলিক সংখ্যা হচ্ছে মানে আপনার মানে মৌলিক সংখ্যা কয়টা আছে এরকম, মানে 1 থেকে 10-এর মধ্যে কয়টা, 1 থেকে 20-এর মধ্যে কয়টা, এরকম আপনি পাবেন। কিন্তু একবারে যদি বলে যে টোটাল মৌলিক সংখ্যা কয়টা, এটা তো কখনোই সম্ভব না, হ্যাঁ, এটা হচ্ছে অসীম। আর মৌলিক সংখ্যা কিন্তু শুরু হবে হচ্ছে 2 থেকে, মানে 1 থেকে না। এটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে 1 থেকে ধরে বা 3 থেকে ধরে, কিন্তু না, এটা শুরু হবে কিন্তু হচ্ছে 2 থেকে। ঠিক আছে। তো 1 থেকে টোটাল মানে আমি 200 পর্যন্ত দেওয়া আছে। মূলত 1 থেকে 100 পর্যন্তই আসে। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি বেশি আসতে পারে, তো আমরা 1 থেকে 200 পর্যন্ত নিরাপদ মনে করি। যে যদি বলে যে 120 থেকে 130-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, একটা, 127। এরকম এগুলো বারবার প্র্যাকটিস করলেই মানে এগুলো হয়ে যাবে, এগুলো নিয়ে অতটা কনফিউশনের কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নে চলে আসি আমরা। মূলত এখান থেকে আমাদের প্রশ্ন শুরু হয়। যেমন এখানে একটা পরীক্ষায় প্রশ্ন এসেছে যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখুন। হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত। হুম, আচ্ছা, শফিকুল বলছে যে 1 নয় কেন? আচ্ছা, 1 সংখ্যাটা আপনার হচ্ছে উম, মানে এইটার গুণনীয়ক হচ্ছে, আমরা বলতে পারি যে আমরা মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টা। হ্যাঁ, 1-এর গুণনীয়ক হচ্ছে 1টা। ঠিক আছে। তো এইটা মূলত মানে একটা কারণ। আরো কারণ থাকতে পারে, আমি অত ডিটেলস জানি না। তবে এইটুকু আমি জানি যে একটা মৌলিক সংখ্যার হচ্ছে 2টা গুণনীয়ক থাকবে। যেমন 5-এর হচ্ছে আপনার গুণনীয়ক হবে কয়টা, 1 আর 5, কিন্তু 1-এর গুণনীয়ক কয়টা, একটা। হুম, একই শুধু। তো এই জন্য আর কি ওইটাকে মৌলিক সংখ্যার ভিতরে কাউন্ট করা হয় না। মানে আরো কারণ আছে। হুম, আছে, এবং সেটা কি কারণ অত বিস্তারিত আমার ধারণা নেই। তবে আমি এইটুকুই জানি। আচ্ছা, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি লিখতে হবে, হ্যাঁ। তো এইটাই যে 2 3 5 7 11 13 17 19, মোট 8টা। এটা খুব ইম্পর্টেন্ট।
25 থেকে 55 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখুন। তাহলে এই যে 29, 31, 37, 41, 43, 47, 53, 57, মানে এগুলো কিন্তু বিগত পরীক্ষায় আসা প্রশ্ন। হ্যাঁ, তো এইরকম ভাবে আসে। হ্যাঁ, আপনাদের মানে প্রাথমিক বলো, আরো জটিল বিষয় আছে পরে। তো এখানে বলছে দেখেন, যেসব সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাকে, হ্যাঁ, যেসব সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাকে 8-এর কি বলা হয়? আচ্ছা, তা এখন কথা হচ্ছে যে 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে যেগুলো ভাগ যাবে সেগুলোর কথা বলছে। তাহলে হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে কি কি? 8 যাবে, 8 দোকানে 16, 3 আষ্টা 24, 4 আষ্টা 32, 5 আষ্টা 40, এগুলো সবই হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে, তাই না? তো এগুলোকে বলা হতো কি? গুণিতক, মনে আছে? যে আমাদের মানে একটা সংখ্যা দিয়ে এগুলো 8-এর গুণিতক। তাহলে যেগুলো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেগুলোকে আমরা বলবো হচ্ছে 8-এর গুণিতক। ঠিক আছে? আর হচ্ছে যেসব সংখ্যা মানে সংখ্যা দ্বারা 8-কে ভাগ করতে হবে। হ্যাঁ, 8-কে ভাগ করতে হবে। তাহলে 8-কে কি কি দিয়ে ভাগ যাবে? 8-কে ভাগ যাবে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, আর 8 দিয়ে যাবে। এই সংখ্যাগুলোর নাম কি ছিল? এই সংখ্যাগুলোর নাম ছিল হচ্ছে গুণনীয়ক। হ্যাঁ, এতে এই প্রশ্ন দুইটা আসে পরীক্ষায়। আপনার মানে যে কোনো পরীক্ষাতে আসে, মূলত এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে এটা 70 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টা ও কি কি, এটা আমি আর আপনার করলাম না, এটা আপনারা দেখবেন। ঠিক আছে? 71, 73 আর 79, তিনটা এরকম, মানে ওই চারটা জানা থাকলে এগুলো খুব সুবিধা হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে হলে 9 কতবার আসবে? ঠিক আছে, তো 9 কতবার আসবে? 9 আসবে হচ্ছে 20 বার। হুম, 9 20 বার কিভাবে? যে প্রথমে 9, তারপরে 19-এ একটা, তারপর 29-এ 39, প্রত্যেক ঘরে একটা করে, তাই না? আর যখন 90-এর ঘরে যাবেন তখন 90, এখানে 90-এর ঘরেই কয়টা থাকবে? আপনার হচ্ছে 99 গিয়ে ধরেন দুইটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে দুইটা, 11টা। মানে 90-এর ঘরে থাকবে 11টা, আর বাদ বাকি এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে কয়টা? আহ, আপনার 9টা। এই যে 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, এখন এইরকম প্রশ্ন আপনার ওই বলে যে 9 কতবার ব্যবহার হবে, 8 কতবার ব্যবহার হবে। হুম, 8ও কিন্তু এরকমই হবে, বুঝতে পারছেন? 8 কিন্তু এরকমই হবে। তারপরে হচ্ছে আপনার আহ হচ্ছে যদি বলে শূন্য কতবার হবে, এরকমও থাকে। তো 1 থেকে যদি শুরু হয় তাহলে এদিকে শূন্যটা বাদ যাচ্ছে, ওই দিকের শূন্যটা আপনার 100-তে গিয়ে দুইটা ধরা পড়বে, তাই না? হ্যাঁ, এদিকে আপনার হচ্ছে প্রথমে তো মানে নাই, ধরেন এখানে নাই, তাহলে 19টা হতো, আর ওইদিকে গিয়ে আপনার দুইটা, তাহলে 20টাই তো হয়ে যাচ্ছে, তাই না? এরকম। তো এইটার একটু কনফিউশনের বিষয়টা কি, একটু না হয় মনে করে মানে করে দেখবেন, মানে যদি কনফিউশন যেটাই আসুক না কেন একটু দেখে আপনার দেওয়াটা ভালো হবে। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে মুখস্থ করে যাওয়া হয়, এমন একটা সংখ্যা দিয়ে দেয়, তখন একটু কনফিউশন হয়। এরপরে হচ্ছে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এটা আর করলাম না। বলছে 60 থেকে 80 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে এখানে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79, আর হচ্ছে ছোটটা হচ্ছে 61। তাহলে এই দুইটা বিয়োগ করলে হবে হচ্ছে 18। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি, বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার যোগফল, এই টাইপের কিছু প্রশ্ন আসে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বলতে কি, অঙ্ক হিসাবে এটা আলাদা আলাদা। ধরেন 3 অঙ্ক আপনার শুরু হবে 100 থেকে, 100 থেকে 3 অঙ্ক শুরু, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপর 100, 1 2 3 4 এভাবে উপরের দিক যাবে। আর সবচেয়ে বড় হবে হচ্ছে 999, এরপরে তো 4 অঙ্ক শুরু হয়ে যাচ্ছে, তাই না? তো এই দুইটা যোগ করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা 9, 9, আর এটা হচ্ছে 10। হ্যাঁ, 1099। ঠিক আছে? এই তো এটা আপনার মানে সিম্পল ধারণা থাকলে এটা পারা যায়, এখানে জটিল কোনো বিষয় নাই। যোগফল করতে বলছে।
তারপরে বলছে 5 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কয়টা হবে? 5টা নয়, 1 2 3 4 আর 5, আর সবচেয়ে ছোট হবে 1 লিখে 4টা শূন্য। ঠিক আছে, তো এইগুলো আমরা বিয়োগ করতে বলছে। তাহলে 99,999 থেকে আপনার 10,000 বাদ দিলে কত হবে? 89,999, তাই না? এই তো। তো এগুলো খুবই সিম্পল বিষয়, এগুলো পরীক্ষায়, ছোট ছোট পরীক্ষায় এগুলোতে কিছু আসে, সব জায়গাতে আসে না। আচ্ছা, তো এই প্রশ্নটা দেখেন, বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। হুম। আচ্ছা, 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সবচেয়ে বড়, তাই না? তো এখানে আপনার প্রথমে দেখতে হবে 7, মানে এই 9টা কেটে দিয়ে আপনার এখানে দিতে হবে এখানে থাকবে 7, আর শেষে থাকবে 6, মানে এইটা বাদ দিলে এখানে থাকবে আপনার 6। তাহলে এইটা হবে সবচেয়ে বড় সংখ্যা, যেটা প্রথমে আছে 7, শেষে আছে 6। ওকে। আর ছোট সংখ্যার ক্ষেত্রে কি হবে? 7 অঙ্ক বিশিষ্ট 1 দিয়ে 6টা শূন্য, 2 3 4 5 6। তো এটাও আপনার প্রথমে 7, এই একটাকে 7 করে দিতে হবে, এই শূন্যটাকে 6 করে দিতে হবে। এই, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটাতে আসি। এখানে একটা প্রশ্ন বলছে, একটা সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, তো এই সংখ্যাটা কত? তো এটা যখন আমরা এমসিকিউতে আগে প্র্যাকটিস করতাম, তো এটা সহজ উপায়টা আপনার এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়। ঠিক আছে, মানে 301 আর এই 381, এই দুইটা যোগ করলে হবে 682। 682 2 দিয়ে ভাগ করলে হবে 300 আপনার 41, তাই না? 341। তো এটা আপনার যখন আপনি লিখিততে এইভাবে লিখলে হবে না আসলে। তো এখানে আমরা আপনাকে ওই মানে সমীকরণের মাধ্যমে করতে হবে। তো এটা আমরা যদি মনে করি যে সংখ্যাটা, একটা সংখ্যা 301 থেকে যত বড়, মানে সংখ্যাটা এক্স ধরে নিতে হবে আপনাকে। হ্যাঁ, সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি এক্স। তাহলে 301 থেকে বড়, তার মানে এক্স এর থেকে 301 বিয়োগ করলে যা হবে, আর 381 থেকে আপনার এই এক্স বিয়োগ করলে তাই হবে, একই পার্থক্য, মানে এর দুটোর পার্থক্য সমান সমান হবে। হ্যাঁ, কারণ যত বড় তত ছোট, মানে পার্থক্য সমান সমান। তাহলে বা এখানে এক্স এক্স যোগ করলে এই পাশে আসলে 2x, আর এই 301 আর 381 যোগ করলে 682। এই তো এক্স এর মানটা এটা 2 দিয়ে ভাগ করে দিলে 341। এই, তাহলে উত্তর সংখ্যাটা 341। হ্যাঁ, 341। ঠিক আছে। তো এটা আপনার ওই শীট দেখবেন, সবাই শীটে সুন্দর করে মানে ব্যাখ্যা সহ লেখা আছে, পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন বা কিভাবে সুন্দর করে সাজানো যায়, সেরকম ভাবে শীটে লেখা আছে, শীট দেখবেন। আচ্ছা, এরপরে আসি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে ভাগফল 35 ভাগশেষ 15, ভাজক যদি ভাগফল ও ভাগশেষের সমষ্টি হতে 7 কম হয় তবে ভাজ্য কত? তো এইটার একটা আমাদের সম্পর্কটা আগে জানতে হবে। শীট গ্রুপে দেওয়া আছে, ও শীট গ্রুপে তো মানে শেয়ার করছি, আবার শেয়ার করে দেব, অসুবিধা নেই। পরে আপনারা অনেকে আবার নতুন জয়েন করছে গ্রুপে, হয়তো শীট পাওয়া যাবে না এরকম। আচ্ছা, তো ভাগফল 35 ভাগশেষ 15, ভাজক যদি ভাগফল ও ভাগশেষের সমষ্টি হতে 7 কম হয় তবে ভাজ্য কত? আচ্ছা, তো এখানে আমাদের মানে ভাজ্যর একটা মানে সূত্র আছে। আমাদের সূত্র বলতে ভাজ্য মানে কি? ভাজ্য মানে যেটাকে ভাগ করা হবে, তাই না? ধরেন আমি এখানে যদি একটা ইয়ে করি, ধরেন 3 দিয়ে আমরা 17কে ভাগ করতে চাচ্ছি, তো এই 17টা আমাদের ভাজ্য। ঠিক আছে। আর ধরেন ভাগ করলে কত হবে? 3 5 15 হবে, আর এখানে 2 নামবে। তো এই 5টা আমাদের কি ভাগফল, আর 2টা কি আমাদের ভাগশেষ, তাই না? আর 3টা কি আমাদের ভাজক। তো দেখেন, এই 2টা গুণ করে এই 2 যোগ করলে কিন্তু 17 হবে। অর্থাৎ আমরা যদি বলি ভাজক, ভাজকের সাথে আমাদের ভাগশেষ, ভাগফল গুণ করতে হবে, ভাগফল গুণ করতে হবে, আর ভাগশেষটা যোগ করতে হবে। এটা আমাদের ফান্ডামেন্টাল মানে
পারবো, তাহলে আমরা ভাজ্যটা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি বলছে যে আপনার ভাগফল বলে দিছে ওরা হচ্ছে, আমরা ধরেন এখানে একটু দেখি পরে লিখতেছি একবারে। হুম, তো এখানে আমাদের বলছে ভাগ ফল হচ্ছে 35। 35। আর ভাগ শেষ কত? ভাগ শেষ হচ্ছে উম, আপনার ভাগ শেষ হবে হচ্ছে 15। ঠিক আছে। আচ্ছা, আর ভাজক কত হচ্ছে, সেটা বলছে যে ভাগফল আর ভাগ শেষের সমষ্টি থেকে 7 কম। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? তাহলে আমাদের ভাজকটা আমরা লিখতে পারি হচ্ছে ভাজক এই 35-এর সাথে 15 যোগ করে তার সাথে 7 কম। তাহলে কত হবে? 40, 50, 50 থেকে 43, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে 43। তাহলে বলছে ভাজ্য কত? তাহলে আচ্ছা, একটু দাঁড়ান, আমাদের এটা জুমটার মনে হয় এটা ওভার হয়ে গেছে। যাই হোক, আমি আর একটা লিঙ্ক আপনাদের দিব আজকে, অল্প একটু ইয়ে করে ওই লিঙ্কে আপনারা একটু কানেক্ট হন। হ্যাঁ, জুমটার মানে এটা মানে রিনিউ করা হয়নি, মানে আমি ছিলাম না তো, খেয়াল নাই। এই জন্য আমাদের 40 মিনিট দেখাচ্ছে আর কি। হ্যাঁ, একবারে একটা না 2 ঘন্টা ক্লাস মানে আজকে নেওয়া যাবে, কাল আজকে রাতে আপডেট করে নিয়ে কালকে মানে থেকে লেন্দি করে ক্লাস নিলে হবে। তো আজকে আমি এই লিঙ্ক শেষ হলে আর একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে আপনারা জয়েন করবেন। হ্যাঁ, তো এখানে দেখেন হচ্ছে ভাজ্য হচ্ছে ভাজ্য, তাহলে এখানে আমাদের ভাজক হচ্ছে 43, আর 35 হচ্ছে আমাদের ভাগফল, আর 15 তার সাথে যোগ করলে হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমাদের হচ্ছে এই মানে পরীক্ষায় কিন্তু এগুলোতে আমাদের অ্যালাউ করে না, ক্যালকুলেটর তো অ্যালাউ করেই না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনারা, আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা মানে করতে হয় যে গুণটা একটু কষ্ট করে করে ফেলতে হবে। হ্যাঁ, মানে এরকম না যে হচ্ছে তাড়াতাড়ি করে গুণ করা কি উপায় টুপায় এগুলা মানে চিন্তা ভাবনা আমার যাওয়ার দরকার নাই। আপনারা 43 আর 35 গুণ করা এত কোনো কঠিন কাজ না। এই দুইটা মনে করেন যে এই মানে প্র্যাকটিক্যালি এভাবে করে ফেলবেন। ঠিক আছে। এটা হবে 215, আর এক ঘর কাটা দিলে এটা হচ্ছে আপনার এটা 9, আর 3 4 12, 129। এই তো, তাহলে হচ্ছে আপনার 1505 হচ্ছে। এই 1505 আর এই 15 যোগ করলে হবে 1520। হ্যাঁ, এরকম। তো এটা আপনার গুণটা একটু কষ্ট করে করে নিতে হবে, ওখানে আপনার কোনো ধরনের ক্যালকুলেটরের কোনো অ্যালাউ করবে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সরলের ব্যাপারে। তো সরল অঙ্ক আসে পরীক্ষায়, মানে ওই টাইপের বাদে সরলে চলে আসে। সরল অঙ্ক পরীক্ষায় আসবে, তো সরল অঙ্কের মধ্যে এই সরলটা অবশ্য খুব রিপিট হয়। সরল অঙ্ক করার একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে আপনার বদমাশের রুল অ্যাপ্লাই করতে হয়। আহ, বদমাশের রুলটা হচ্ছে যে প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন গুণ, তারপরে অ্যাডিশন হচ্ছে, তারপরে সাবট্রাকশন। ঠিক আছে। এই এই নিয়ম অনুসারে, অর্থাৎ প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এর নিয়মের ব্যত্যয় হলে আপনার সরল হবে না। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা একটু এই এটা প্র্যাকটিস করি, অন্যগুলো আপনাদের অনেকগুলো অনুশীলনী কাজ দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা করে ফেলবেন। তো এখানে এটা গেল, তারপরে এখান থেকে 2/3 ব্র্যাকেট, এটা পূর্ণটা ভাঙায় নেব, 3 4 12, 12 2 14/3 হবে, -6, তারপরে হচ্ছে এর, তারপরে ব্র্যাকেটে, এখানে ব্র্যাকেটের কাজটা আমরা করে ফেলতে পারি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, 9 আর 12। হুম, তাহলে 9 আর 12 আমরা লসাগু করে ফেলবো 36। 36 লসাগু করলে এটা 4 হবে, 4 7 এটা 28 হবে। হ্যাঁ, 28। আর এটা হবে 3 হবে, 3 1 3। আচ্ছা, এটা ব্র্যাকেট ক্লোজ। আর এখানে হচ্ছে আমরা এই যে 125, 125কে আমরা 5-এর উপরে কিউব দিতে পারি, আর এই যে থ্রিটা যেটা সেটা উপরে উঠে 1/3 হয়ে যাবে। হ্যাঁ, আর এর নিচে এখানে যদি আমরা 3 লসাগু করি তাহলে 3 3 9, আর হচ্ছে এখানে 3 1 3। ওকে। আচ্ছা,
তাহলে এখানে ধরেন এটা 1/6 প্লাস হচ্ছে এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 14/3 -6 এর এখানে আপনার হচ্ছে, তাহলে 28 থেকে 3 বাদ দিলে এটা হচ্ছে 25, 25/36, তাই না? 36। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট তো উঠেই গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট অবশিষ্ট আছে। হ্যাঁ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। দেওয়ার পরে এখানে দেখেন এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে উপরে থাকবে 5 আর নিচে থাকবে 9 আর 1 10 বাই হচ্ছে 3। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এখান থেকে এর এর কাজটা করে ফেলতে পারি। এইটা দিয়ে আপনার এটাকে কেটে ফেললে হচ্ছে 6। হুম, তাহলে 1/6 প্লাস হচ্ছে 2/3। হুম, তাহলে এখানে আপনার 14/3 আর হচ্ছে মাইনাস করলে এটা 25/6। হুম, আর এখানে দেখেন এই 3টা উপরে উঠে যাবে, তাই না? মানে আমরা যদি এটাকে গুণ করে ফেলি, তাহলে 5 × 3 ভাগ হচ্ছে কত, এটা হচ্ছে 10। তাহলে এই 5 দিয়ে এটাকে কাটলে এটা হবে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে আপনার 1/6 প্লাস হচ্ছে এটা 2/3। তাহলে এখানে আমরা এবার ব্র্যাকেটের ভিতরে কাজ করব, ব্র্যাকেটের ভিতরে লসাগু হবে 6। তাহলে 14 দোকানে 28 থেকে আপনার 25 বাদ, তাই না? 25 বাদ, আর এখানে এটা হবে 3/2। আচ্ছা, আমরা এই পাশে করি। তারপরে এখানে 1/6 প্লাস হচ্ছে এটা 2/3। তাহলে এখানে আপনার 28 থেকে 25 বাদ দিলে 3/6 হবে। হ্যাঁ, প্লাস হচ্ছে 3/2। তাহলে এই 3 এই 3 কাটা, এই 2 দিয়ে এটা কাটলে হবে 3। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে 1/6 প্লাস 1/3 প্লাস হচ্ছে আপনার 3/2, তাই না? তাহলে এখানে লসাগু করবো হচ্ছে 6, তাহলে 6 লসাগু করলে এটা 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে আপনার 3 থেকে 9, তাই না? তাহলে 9 আর 2 11 আর 12, 12কে 6 দিয়ে ভাগ করলে, এটা দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে এটা 2 হবে এই সরলের উত্তর। এরকম। তো আপনাকে একদম সিকোয়েন্সিয়ালি সুন্দর করে ধীরে ধীরে আগাতে হবে। সরলে যদি আপনি কোনো ধরনের তাড়াহুড়া করেন বা একটু ভুল করেন, তাহলে আর আপনি হচ্ছে করতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, আর মানে সব প্রত্যেকটা সরলই তাই। মানে আপনার খেয়াল করতে হবে ভালো করে এই বদমাশ যে নিয়মটা, এটা খেয়াল করে আপনার ধীরে ধীরে আগাতে হবে, তাছাড়া আপনি ভুল করবেন। আপনাদের আমি এক্সারসাইজে কিছু সরল দিয়ে রাখছি, ওইগুলো আজকে আপনারা করবেন এই নিয়ম অনুসারে। অ্যান্সারও দেওয়া আছে। আমি আরো কয়েকটা সরল আপনাদের এক্সারসাইজে দিব। হুম, মানে কালকে দিয়ে দেবো। ওইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এটা হাত ফ্লুয়েন্সি চলে আসবে, দেখবেন যে আর কোনো ভুল হবে না। আচ্ছা, যেমন এইটার এইটার ক্ষেত্রেও একই প্রসেস। হ্যাঁ, যে এখানে 4 একে 4, 7/4 হবে, তাই না? এটা এটা হচ্ছে 3/4, এটা এর, এটা হচ্ছে 1/3 ভাগ হচ্ছে 5/8, এটা হচ্ছে কত, 3 দোকানে 6, 7/2, এটা 4 দোকানে 8 আর একে 9/4। তাহলে এর কাজটা আগে করবেন আপনি, এই 3 আর 3 কেটে দেবেন। তাহলে 7/4 মাইনাস এটা হচ্ছে উপরে 1 নিচে 4। আচ্ছা, এরপরে কি, ভাগের কাজ, তাই না? তো ভাগের কাজ করতে হলে কি হবে, এটা গুণ করে দিতে হবে, ভাগটা গুণ করে দিলে 8 উপরে যাবে, 5 নিচে আসবে। ঠিক আছে, -7/2 প্লাস 9/4। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা 4 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2। আচ্ছা, এরপরে 7/4 মাইনাস হচ্ছে 2/5, এরপরে -7/2, এরপরে 9/4। যখন যোগ বিয়োগ চলে আসে তখন আর অত মানে বাছাই ধরার নিয়ম নেই, আপনি এখানে লসাগু করে দিলে হয়ে যাবে। ধরেন এটা লসাগু যদি আপনি 20 করেন, তাহলে হচ্ছে, তাহলে এটা কত হবে, 5, 5 7 35, এটা 4, 4 দোকানে 8, এটা হচ্ছে 10, 7 10 70, আর এটা হচ্ছে 5, 5 নং 45। হ্যাঁ, তাহলে 45 আর এখানে 35, 70, 80, 80 থেকে 78 বাদ দিলে কত হবে, 80 থেকে 78 বাদ দিলে হচ্ছে 2, 2/20, তার মানে এটা কেটে দিলে 1/10। এই তো। তো এগুলো আপনি খুব স্লো মোশনে করতে হবে, বুঝছেন, ধীরে ধীরে। আর এগুলো খুব তাড়াহুড়া করলে হয় না আর কি। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক আছে 50টা।
মানে বিগত পরীক্ষায় আসা। আর কিছু আছে হচ্ছে আপনার মানে ইয়ে আছে। তাই আমরা মোটামুটি এই মানে 20 পর্যন্ত আছে। আমি আর একটা লিঙ্ক আপনাদের এখন শেয়ার করি, হ্যাঁ, আপনারা ওইটাতে একটু জয়েন করেন কষ্ট করে। আমার জুমের আপডেটটা শেষ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, হ্যাঁ, আমি আপডেট করে নিয়ে আবার আপনাদের ইয়ে করবো নি। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন।